মুর্শিদাবাদ শুধু বাংলার সাবেক রাজধানী লালবাগ মোহাম্মদ বেগের হাতে নিহত সিরাজের আর্তনাদ আজও ভারাক্রান্ত করে তোলে বিহার বাংলা উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের আকাশ বাতাস পৃথিবীর প্রতিটি উপাদানের সৌন্দর্য সময়ের গতিপথে একদিন হারিয়ে যায়, রয়ে যায় শুধু তার ইতিহাসে। তেমনি রাজনীতি, বিশ্বাসঘাতকতা, ক্ষমতার উত্থান পতন সবকিছু ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে মুর্শিদাবাদ। আজকে আমি যাব মুর্শিদাবাদে যাব বলে চলে আসলাম বনগাঁ স্টেশনে। বনগাঁ স্টেশন থেকে আমরা লালগোলা প্যাসেঞ্জার করে যাব মুর্শিদাবাদে। লালগোলা প্যাসেঞ্জারের বেশ কিছু সুবিধা এই ট্রেনের টিকিট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই টিকিটের মূল্য ৩৫ টাকা। টোটাল ডিস্টেন্স ১৫৩ কিলোমিটার। এই ট্রেনটি বনগাঁ ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। ট্রেন নাম্বার 33740। এই ট্রেনটি রানাঘাট পর্যন্ত যাবে, কিন্তু রানাঘাট থেকে নামা লাগবে না। ওই রানাঘাটে কিছুটা সময় দাঁড়িয়ে তারপর আবার নাম্বার চেঞ্জ হবে। নাম্বার চেঞ্জ হয়ে একেবারে লালগোলা অবধি যাবে। তো আমার এই ডিস্টেন্স মুর্শিদাবাদ হাজারদুয়ারি। তো ট্রেনের টাইম ঠিক 8:27। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। মুর্শিদাবাদ স্টেশন থেকে নেমে আমরা একটি টোটো নিয়ে নিলাম। টোটো করে আমরা এখন যাচ্ছি মুর্শিদাবাদ জেলার পুরনো কেল্লার মুখ্যধায় ত্রিপল্লী গেট পেরিয়ে যা তৈরি করেছিলেন নবাব বাহাদুর সুজাউদ্দিন খান। ত্রিপল্লী গেটের পরেই রয়েছে হাজারদুয়ারি প্রাসাদ এবং তারপরে বড় ইমামবাড়া। এই ইমামবাড়ার উল্টো দিকেই রয়েছে আমাদের হোটেল, তার নাম ফ্রেন্ড হোটেল। ফ্রেন্ড হোটেলে আমরা নিয়েছিলাম একটি 4 বেডেড রুম এবং রুমের সঙ্গেই ছিল ইন্ডিয়ান কাম ওয়েস্টার্ন টয়লেট। এই রুমের ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছিল 1500 টাকা করে। ফ্রেন্ড হোটেলের সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো হোটেলের লোকেশন। আমরা রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদ ভ্রমণের উদ্দেশ্যে। আমরা একটি টোটো বুক করে পুরো মুর্শিদাবাদে 2 দিন ঘুরে বেড়াবো। সিরাজদৌল্লার অনেক আগে মুর্শিদ কুলিকার হাত ধরে মুর্শিদাবাদে রমরমা শুরু। আর আমরা এখন দেখতে এসেছি মুর্শিদ কুলিকার কন্যা আজিমুন্নেছার সমাধি। পিতার পতঙ্গ অনুসরণ করে কন্যাও সমাহিত হয়েছেন 1734-এ সুবানতলে। এই লুপ্তপ্রায় মসজিদটি মুর্শিদ কুলিখার কন্যা সুজাউদ্দিনের পত্নী আজিমুন্নেছা বেগম নির্মাণ করেছিলেন। তবে ভাগীরথীর জলে অনেকটা নীল হয়ে গেছে এই মসজিদ। 4টি তরুণের একটি আজও অতীতের নিমন্ত্রণ করায়। আজিমুন্নেছা বেগমের সমাধি দেখে এখন আমরা এগিয়ে চলেছি জাফরগঞ্জ সমাধি ক্ষেত্র দেখতে। এই জাফরগঞ্জ সমাধির বিপরীতেই রয়েছে একটি মসজিদ। বলা হয়ে থাকে এটি ছিল মীর জাফরের নিজস্ব মসজিদ। আর এই মসজিদের বিপরীতেই রয়েছে বিখ্যাত জাফরগঞ্জ সমাধি ক্ষেত্র। 10 টাকার টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে রয়েছে মীর জাফর এবং তার বংশের 1100 সমাধি। উল্লেখযোগ্য সমাধি বলতে এখানে রয়েছে মীর জাফরের পিতা, তার 2 বেগম মুন্নি এবং বাব্বু, ভাই মোহাম্মদ আলী খান এবং আলীবর্দী খানের বোন শাহ খানুমের সমাধি, নিউ প্যালেসের নির্মাতা ওয়াসিফ আলী মির্জা সহ মীর জাফরের বংশধরের সকলে জাফরগঞ্জের 1100 বিঘা কবরখানায় সমাধিস্থ করা হয়েছে। গেট বরাবর শেষ পূর্ব থেকে তৃতীয় সাহিত্য রয়েছেন মীর জাফর। নেই শুধু মীর কাসিম এবং মীর জাফরের পুত্র মিরানের সমাধি এখানে। জাফরগঞ্জ সমাধিতে মীর জাফরের সমাধি অন্য অনেক সমাধির মতোই, খুব বেশি আলাদা বৈশিষ্ট্য নেই তার। মীর জাফরের সমাধি দেখে এখন আমরা চলে এসেছি এক সুবিশাল দেউরি বা প্রধান ফটকের সামনে। আমরা এখন দাঁড়িয়ে আছি অতীতের কুখ্যাত কলঙ্কিত সেই বাড়ির মূল ফটকের সামনে, যা ইতিহাসের পাতায় নেমুখারাম দেউরি নামে পরিচিত। নবাব মীর জাফর ও তার পুত্র মিরানের বাড়িটা একসময় গম্বুজ প্রক্ষিলান বিশিষ্ট ছিল। পলাশী যুদ্ধের আগের রাতে সিরাজদৌল্লাকে হারানোর ষড়যন্ত্র এই বাড়িতেই করানো হয়েছিল। পলাশী যুদ্ধের পর মিরানের নির্দেশে মোহাম্মদী বেগ এই বাড়ির চত্বরে একটা নিম গাছের নিচে সিরাজকে হত্যা করেছিল। দেশের মানুষের সঙ্গে মীর জাফর ও তার পুত্র মিরানের বিশ্বাসঘাতকতার কারণে এই বাড়ি নেমুখারাম দেউরি নামে পরিচিত। নেমুখারাম দেউরি থেকে এখন আমরা চলে এসেছি নরসিংপুর আখড়া দেখতে। নরসিংপুর আখড়াতে এসে 10 টাকার বিনিময়ে আপনাকে প্রবেশ করতে হবে আখড়াতে। নারায়ণ দাস ও
তুলসীদাস মহন্তের সময় দুটি পিতলের রক তৈরি করা হয়। মহন্ত লাসমন দাস ঢাকার উদুবাজার থেকে এসে মির্জাপুরের আদিবাড়ি সংলগ্ন স্থানে এই জনসেবামূলক প্রতিষ্ঠানটি স্থাপন করেন। পিতলের রথ দেখে ডান দিকে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এই মন্দির কিন্তু বেশ সুন্দর মন্দির। দর্শন করে শিবলিঙ্গ দর্শন করে চলে আসুন আখড়ার ভিতরে। এখানে আপনি দেখতে পারবেন শতাধিক বছরের এক প্রাচীন প্রাসাদ। বয়সের ভারে প্রাসাদটি আর জরাজীর্ণ অবস্থা, এটি বন্ধই থাকে। গোপাল দাস মহন্তের সময় রূপোর রথটি তৈরি হয়। কথিত আছে বহু বছর আগে রথের দিন জগন্নাথ দেব প্রতিষ্ঠিত একটি কাঠের রথকে মন্দিরের বাইরে নিয়ে যাওয়ার সময় বিগ্রহের উচ্চতা বেড়ে যায়। তারপর থেকে সেই কাঠের রথটি আখড়ার বাইরে বের করা হয় না। তাছাড়াও এই আখড়ায় রয়েছে বেলওয়ারিঝার ঐতিহ্যময় আসবাবপত্র, প্রাচীন যুগে বেবি অস্টিন, মোটরযান, পুরো রান্নার সরঞ্জাম ইত্যাদি। কথিত আছে প্রাচীন যুগে এই বেবি অস্টিন গাড়িটি 80 টাকা দিয়ে কেনা হয়েছিল। নরসিংপুর আখড়া মন্দির এবং পুরনো আসবাবপত্র দেখে এখন আমরা চলে এসেছি নরসিংপুর রাজবাড়ি দেখতে। নরসিংপুর রাজবাড়িতে 20 টাকা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে মুর্শিদাবাদ জেলার ইতিহাস প্রসিদ্ধ কুখ্যাত রাজা দেবী সিংহ সুদার পানিপথ থেকে বাংলায় এসেছিলেন মূলত ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে। পলাশী যুদ্ধের ঠিক পরে 1757 খ্রিস্টাব্দে তিনি ব্যবসায় বিশেষ প্রতিপত্তি করতে না পেরে মুর্শিদাবাদের রাজস্ব আদায়ের দেওয়ান রেজা খাঁর সাথে সাক্ষাৎ এবং ওয়ারিং হেস্টিংয়ের বিশেষ প্রিয় পাত্রে পরিণত হন। কালক্রমে ব্রিটিশ শাসকেরা তাকে রাজস্ব সংগ্রহের কাজের জন্য সুপারিশ করেন। রংপুর ও দিনাজপুরের রাজস্ব আদায়ে নিযুক্ত হন। এই খাজনা আদায়ে তিনি ছিলেন সম্পূর্ণ নির্মম আর ভীষণ অত্যাচারী। দেবী সিংহকে পরবর্তীকাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজা উপাধি প্রদান করেন। তিনি নিঃসন্তান ছিলেন, তাই তার ভ্রাতুষ্পুত্র রাজা উদময়ন্ত সিং নরসিংপুরের রাজা হন। তিনি বহু মন্দির নির্মাণ করেছিলেন। পূর্বপুরুষদের পাপমোচনের জন্য তার জমিদারি অধিকাংশ আয় দেবতা, ব্রাহ্মণ ও দরিদ্র মানুষের সেবায় ব্যয় করতেন। রাজা উদয়মন্ত সিংয়ের নাতি রাজা তীর্থিচাঁদ 1856 খ্রিস্টাব্দে হাজারদুয়ারি আদলের বর্তমান নরসিংপুর রাজবাড়িটি নির্মাণ করেছিলেন। এই রাজ এস্টেট বাংলার অন্যতম জমিদারি ছিল। মুর্শিদাবাদ ছাড়াও বীরভূম, নদিয়া, মালদা, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলার বহু জায়গায় এই জমিদারির অন্তর্ভুক্ত হয়। 1917 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সভায় এই রাজ পরিবারকে বংশ অনুক্রমিক রাজা বাহাদুর উপাধি দেওয়া হয়। নরসিংপুর রাজবাড়ি দেখে এখন আমরা চলেছি মুর্শিদাবাদের আর এক উল্লেখযোগ্য দ্রবষ্ট স্থান জগৎ শেঠের বাড়ি দেখতে। নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রে মীর জাফরের পরে যার নাম আসে তিনি হলেন জগৎ শেঠ। জগৎ শেঠদের প্রাসাদে একসময় ছিল বাংলার কেন্দ্রীয় ব্যাংক। 20 টাকার বিনিময়ে আপনাকে প্রবেশ করতে হবে জগৎ শেঠের বাড়ি দেখতে। জগৎ শেঠ তখনকার দিনে ধনকুমির ছিলেন এবং তৎকালীন ব্যাংকারের হিসেবে কাজ করতেন। তার নিজস্ব ট্যাক্সহালও ছিল। নবাবও নাকি ওনার কাছ থেকে প্রয়োজনে টাকা ধার নিতেন। এখন বাড়িটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। ফটো তোলায় নিষিদ্ধ হওয়ায় মিউজিয়ামের ভিতরে ভিডিও করতে পারলাম না। এই মিউজিয়ামের ভিতরে আপনারা তখনকার দিনে টাকা পয়সা, বিভিন্ন সোনার উপর কয়েন, খাওয়ার এবং সুরাই, বিষ নির্ধারক পাত্র, সোনা ও রূপার জুড়ি শাড়ি দেখে নিতে পারবেন। তাছাড়া এখানে রয়েছে বেশ কয়েকটি সুড়ঙ্গ পথও এবং জগৎ শেঠের প্রতিষ্ঠিত লক্ষ্মী প্রতিমা। জগৎ শেঠের বাড়ি দেখে এখন আমরা যাচ্ছি কাঠগোলা প্যালেস দেখতে। এখন আমরা প্রবেশ করছি কাঠগোলা প্যালেসে। রাজস্থান থেকে আগত জৈন সম্প্রদায়ের লক্ষ্মীপদ সিং দুগার 260 বিঘা বাগান ঘেরা এই প্যালেসটি নির্মাণ করেন। প্রবেশদ্বার পেরিয়ে 4 ভাইয়ের 4টি মূর্তি। বাম দিকে গুপ্ত পথ, যেটি তৎকালীন ধন কুবের জগৎ শেঠের বাড়ির সাথে যুক্ত ছিল। শোনা যায় এই গুপ্ত পথ দিয়েই ইংরেজদের চৌকারিয়ে হিরে জহরাতের অবাক কারবার চলত, যদিও বর্তমানে ভাগীরথীর জোয়াল এই পথ বন্ধ করে দিয়েছে। 30 টাকার বিনিময়ে আপনাকে প্রবেশ করতে হবে এই কাঠগোলা প্যালেসে। মুর্শিদাবাদের নবাবী আমলের এক জঘন্য ইতিহাসের সাক্ষী হলো এই কাঠগোলা বাগান বাড়ি।
শোনা যায় সিরাজকে সিংহাসনচ্যুত করতে এই বাগান বাড়িতেই বসেই মীর জাফরের সঙ্গেই ষড়যন্ত্র করেছিল ব্রিটিশরা। আবার এখানে নাকি সপরিবারে হত্যা করা হয় জগৎ শেঠকে। কাঠগোলা প্রাসাদ এখন মিউজিয়াম। এই মিউজিয়ামে প্রবেশ করতে আপনাকে আলাদা করে 20 টাকার টিকিট নিতে হবে। এইখানে বিভিন্ন চলচ্চিত্রে শুটিং এবং চিত্রনাট্য করা হয়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত যিশু সেনগুপ্ত অভিনীত সিনেমা এক যে ছিল রাজা বেশ কিছু অংশ এখানে শুটিং করা হয়েছে। এই প্রাসাদের ভিতরে আপনি তখনকার দিনে বিভিন্ন আসবাবপত্র এবং বিভিন্ন সামগ্রিক আপনারা দেখে নিতে পারবেন। শোনা যায় প্যালেসের প্রবেশের পথে দুধারে কাঠের গোলা ছিল, তাই এই প্যালেসের নাম কাঠগোলা। আবার অনেকের মতে এই বাগানে প্রচুর কাঠগোলাপের গাছ ছিল, সেই থেকেও কাঠগোলা নামকরণ। কাঠগোলা প্যালেসের থেকে বেরিয়ে আর একটু সামনের দিকে এগোলে দেখতে পাবেন একটি মাছের সমাধি। তারপরে একটি মন্দির পেরিয়ে আপনারা উপস্থিত হবেন একটি চাপা গাছের সামনে, যেটি 170 বছরের পুরনো। শোনা যায় এখান থেকে নাকি আতর তৈরি হতো। আমরা এখন চলে এসেছি কাঠগোলা প্যালেসের এক অন্যতম দর্শনীয় স্থান আদিনাথ মন্দিরে। 1873 সালে হরেকচাঁদের মাধ্যমে লক্ষ্মীপদ সিং দুগার এবং ধানপদ সিং দুগার পঙ্খ মার্বেলের কাজ সমৃদ্ধ এই মন্দিরটি নির্মাণ করেন। আদিনাথ পরেশনাথ এবং মহাবীরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরে কাঠগোলা প্যালেসের মধ্যেই রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। তাছাড়া এখানে রয়েছে একটি নাচমহল। মহলটির চারিদিকে আগে কাঁচ দিয়ে ঘেরা ছিল। এখানে সেই সময় নামি দামি নর্তকীরা নৃত্য পরিবেশন করতে আসতেন। তাছাড়াও রয়েছে একটি চিড়িয়াখানা, যেখানে মাছ পাখি আপনারা দেখতে পাবেন। এখন আমরা চলছি মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ হাজারদুয়ারি দেখতে। 20 টাকার বিনিময়ে আপনাকে প্রবেশ করতে হবে হাজারদুয়ারির ভিতরে। 1829-এর 25শে আগস্ট ভিত করে 18 লক্ষ টাকা ব্যয়। 1837 খ্রিস্টাব্দে তদানীস্থ নবাব নাজিম হুমায়ুন জায়ের বাসের জন্য ব্রিটিশ স্থাপিত স্যার ডানকন ম্যাকলাইডে নকশায় ব্রিটিশরা তৈরি করে। ইটালিয়ান শৈলীতে 80 ফুট উঁচু এই প্রাসাদ, 8টি গ্যালারি সহ 120 ঘরে এই প্রাসাদে 1000টি দরজা থেকে নাম হয়েছে হাজারদুয়ারি। তবে প্রকৃতপক্ষে দরজা 900, বাকি 100টি কৃত্রিম। হাজারদুয়ারি দরবারে বসতেন নবাব রূপোর সিংহাসনে। মহারানী ভিক্টোরিয়া পুরস্কার দেওয়া 161টি ঝাড়যুক্ত বিশাল ঝাড়বাতির নিচে মন্ত্রণা কক্ষে লুকোচুরি, আয়না, হাতির দাঁতের পালকি, মেহগনি কাঠের আসবাবপত্র, বিভিন্ন শিল্পের আঁকা 4 শতাধিক অয়েল পেন্টিং, মর্মার মন্ত্রী ফুলদানি রকমারি ঘড়ি সংগ্রহ হাজারদুয়ারিকে অনন্য করে তোলে। হাজারদুয়ারির সামনে 1647-এ জনধন্য কর্মকারে তৈরি 18 ফুট দৈর্ঘ্য 16,880 পাউন্ডের কামান। জনশ্রুতি একদা কামানের বিকট আওয়াজের গর্ভবতী নারীর সন্তান প্রসব হতে নাম হয় বাচ্চা আলী কামান। হাজারদুয়ারি কমপ্লেক্স বাচ্চা আলী কামান ছাড়াও রয়েছে স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন সুউচ্চ ঘড়িঘর। সুউচ্চ ঘড়িঘরের ঠিক বিপরীতে অবস্থিত বড় ইমামবাড়া। সিরাজের তৈরি কাঠের ইমামবাড়াটি 1846-এ বশীভূত হতে 7 লক্ষাধিক 1848-এ তৈরি করেন। বাংলায় বৃহত্তম এই ইমামবাড়া নবাব নাজিব মনসুর আলী এর মাঝের মদিনার অংশ খুবই সুন্দর। চীনা ও কালিতে দেওয়ালে অলঙ্কৃত, আর পশ্চিমে বিশাল আকার কক্ষে হযরত মুহাম্মদের কবরের নানান রীপ লেখাও দর্শনীয়। তাছাড়া মায়ের সার পূরণের শিয়াদের পতনভূমি কারাবালার মাটি এনে সিরাজের তৈরি এক গম্বুজের মদিনা মসজিদও আপনারা এখানে দেখতে পারবেন। হাজারদুয়ারি পুরো কম্পাউন্ড দেখে নিতে আপনাদের প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। তাই আপনারাও চলে আসুন ইতিহাসের সাক্ষী হতে এবং ইতিহাসকে নিজের চোখে দেখার জন্য মুর্শিদাবাদে। আর আমাদের চোখে আজকে মুর্শিদাবাদ ভ্রমণ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।